শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশের কৃষি পণ্যের বৃহত্তম বাজার মধ্যপ্রাচ্যে রপ্তানি শঙ্কা। হরমুজ প্রণালীও বাড়াচ্ছে আশঙ্কা। বাজার ছেয়ে গেছে নিম্নমানের গ্যাস সিলিন্ডারে, নিয়মিত দুর্ঘটনা বাড়াচ্ছে আশঙ্কা। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ 3রা মার্চ 1971, বুধবার। হরতালে শহরের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এদিকে পল্টনে ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশে শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে 56,000 বর্গ মাইলের বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়। এতে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মহান নেতা। গাঢ় সবুজ জমিনের উপর লাল সূর্য এবং লাল সূর্যের উপর বাংলাদেশের সোনালী মানচিত্র, বাংলাদেশের জাতীয় পতাকা। রবীন্দ্রসঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত। ইশতেহারে ঘোষণা করা হয়, বাংলাদেশের শাসন ব্যবস্থা হবে গণতান্ত্রিক এবং অর্থনীতি হবে সমাজতান্ত্রিক। সশস্ত্র বাহিনীর সব বাঙালি সেনা, ইপিআর, পুলিশ সহ বিভিন্ন বাহিনীকে জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়। শ্রমিক, কৃষক, ছাত্র, শিক্ষক, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী সহ সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানানো হয় এই ইশতেহারে। হরতাল চলাকালে জনতার স্বতঃস্ফূর্ত মিছিলে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে আজও বিভিন্ন ঘটনায় বাংলাদেশে শতাধিক ব্যক্তি নিহত হয়। ঢাকা ছাড়াও রংপুর ও সিলেটে কারফিউ জারি করা হয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এক ঘোষণায় 10ই মার্চ ঢাকায় নেতৃবৃন্দের সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত ঘোষণা করেন। রাওয়ালপিন্ডির প্রেসিডেন্ট হাউস থেকে ঘোষণা করা হয়, এই সম্মেলন অনুষ্ঠানের পর 2 সপ্তাহের মধ্যে জাতীয় পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হবে। শেখ মুজিব প্রেসিডেন্ট ইয়াহিয়ার এই আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন। মুজিব ভুট্টোর উদ্দেশ্যে বলেন, গণতান্ত্রিক নিয়মে প্রণীত এক শাসনতন্ত্র যদি না চান তাহলে আপনাদের শাসনতন্ত্র আপনারা রচনা করুন, বাংলাদেশের শাসনতন্ত্র আমরাই রচনা করব। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশের রপ্তানি টানা 7 মাস ধরে নেতিবাচক প্রবণতায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে চাহিদা কমে যাওয়ায় চাপ বাড়ছিলই। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন ভূ রাজনৈতিক সংকট রপ্তানি খাতে আরেক দফা ধাক্কার আশঙ্কা তৈরি করেছে। 2024-25 অর্থ বছরে আরব দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি ছিল প্রায় $900 মিলিয়ন। মোট রপ্তানির মাত্র 2%, কিন্তু খাতভিত্তিক গুরুত্ব অনেক বেশি। এই রপ্তানির 60%-এরও বেশি তৈরি পোশাক, বাকিটা মূলত শাকসবজি ও কৃষিপণ্য। ফলে অত্র অঞ্চলে রপ্তানিতে যে কোনো দীর্ঘস্থায়ী ব্যাঘাত শিল্পপণ্য ও পচনশীল পণ্যের চালান 2 ধরনের রপ্তানিতেই আঘাত হানতে পারে। রপ্তানিকারকদের বড় উদ্বেগ হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে। চলাচল বন্ধ হলে এর প্রভাব শুধু চালানের বিলম্বে সীমাবদ্ধ থাকবে না। অসংখ্য দীর্ঘ পাল্লার রুট সরাসরি বা পরোক্ষভাবে উপসাগরীয় আকাশসীমা ও ট্রানজিট হাবের উপর নির্ভরশীল। যখন এই সংযোগ দুর্বল হয়
তখন ফ্লাইটগুলোকে নিতে হয় দীর্ঘ রুট, যাতে বাড়তি জ্বালানি খরচ হয়। সূক্ষ্মভাবে সমন্বিত লজিস্টিক নেটওয়ার্কে ব্যাঘাত ঘটে। রপ্তানিকারকেরা বলছেন, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট হঠাৎ স্থগিত হওয়ায় ইতোমধ্যে আর্থিক ক্ষতি শুরু হয়েছে। পচনশীল পণ্য বিমানবন্দরে পড়ে থেকে নষ্ট হচ্ছে, আর এয়ার কার্গো অনিশ্চয়তায় নতুন চালানো বন্ধ রাখতে হচ্ছে। চট্টগ্রাম ভিত্তিক গ্রিন ওয়ার্ল্ড ইম্প্যাক্ট শনিবার সকালে প্রায় 1 টন তাজা সবজি দুবাই পাঠাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যায়। বাংলাদেশের কৃষি পণ্য রপ্তানির অন্যতম গন্তব্য দুবাই, কিন্তু মধ্যপ্রাচ্যের আঞ্চলিক আকাশসীমা বন্ধের জেরে অধিকাংশ মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত হওয়ায় চালানটি আটকে যায়। শেষ পর্যন্ত পণ্যগুলো নষ্ট হয়ে প্রায় $1200 ক্ষতি হয়। রাজধানীর মোহাম্মদপুরে গত 2 মার্চ বিকেলে একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ 8 জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। এই দুর্ঘটনাটি দেশের গ্যাস সিলিন্ডার নিরাপত্তার নাজুক অবস্থাকে আবারও সামনে এনেছে। পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে দেশে প্রায় 580টি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় 293টি বেশি। ফায়ার সার্ভিসের মতে দেশে চালানকারী প্রায় 80% গাড়ির সিলিন্ডার নিয়মিত রিটেস্টিং করা হয় না। মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের সিলিন্ডার ব্যবহারের ফলে সড়কগুলোতে ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, নিয়ম মেনে প্রতি 5 বছর অন্তর সিলিন্ডার পরীক্ষা না করলে এই চলন্ত বোমাগুলো ভবিষ্যতে আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, নিয়ম মেনে প্রতি 5 বছর অন্তর সিলিন্ডার পরীক্ষা না করলে এই চলন্ত বোমাগুলো ভবিষ্যতে আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত পৃথক রিটের পরিপ্রেক্ষিতে আজ 3 মার্চ বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের বেঞ্চ এই রুল জারি করেন। আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ। আর রিটের বিপক্ষে ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন এবং জামায়াতের মোহাম্মদ শিশির মনির ও ইমরান এ সিদ্দিক। গত 23 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী মোহাম্মদ রেদওয়ানি খোদা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। আর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের জন্য গত 16 ফেব্রুয়ারি দেওয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গত সপ্তাহে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মোহাম্মদ মাহবুব আলম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান অপারেশন এপিক ফিউরির সংঘাত এখন ভয়াবহ রূপ নিয়েছে। রবিবার সকালে কুয়েতের সোয়াইবা বন্দরে ইরানি ড্রোন হামলায় 6 মার্কিন সেনা নিহত হয়েছেন, যা এই যুদ্ধের প্রথম মার্কিন প্রাণহানি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি অপারেশন সেন্টারে আঘাত হানা এই হামলায় আরও 18 জন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে গত শনিবার থেকে ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় অন্তত 742 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে 176 জনই শিশু। মানবাধিকার সংস্থা HRANA জানায়, তেহরান সহ বিভিন্ন শহরে আবাসিক ভবন, মসজিদ ও সামরিক ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে। দুই পক্ষই পাল্টাপাল্টি চরম হুঁশিয়ারি দেওয়ায় মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে 3 মার্চ ভোরে 2টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় অবকাঠামোগত সামান্য ক্ষতির দাবি করলেও প্রত্যক্ষদর্শীরা বিকট শব্দ ও ধোঁয়ার কুণ্ডলী দেখার কথা জানিয়েছেন। হামলার পরপরই রিয়াদের কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ঘটনার কয়েক ঘন্টার মাথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, ওয়াশিংটন এই হামলায় চুপ থাকবে না এবং খুব শীঘ্রই এর প্রতিক্রিয়া দেখা যাবে। তবে বর্তমান পরিস্থিতিতে সরাসরি স্থলবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি সুনির্দিষ্ট লক্ষ্যভেদী অভিযানের ইঙ্গিত দিয়েছেন।
তারা লড়াই করেছিলেন মায়ের ভাষার জন্য। সেই ভাষা সংগ্রামীদের একজন বদরুদ্দিন ওমর। ভাষা সংগ্রামীদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন বদরুদ্দিন ওমরকে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলার প্রতিক্রিয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। সোমবার IRGCর সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি জানান, কোনো জাহাজ এই পথ অতিক্রমের চেষ্টা করলে তাতে আগুন ধরিয়ে দেয়া হবে। পাশাপাশি আঞ্চলিক তেল পাইপলাইনে হামলারও হুমকি দিয়েছে তেহরান। বিশ্বব্যাপী 20% তেল সরবরাহের এই রুটটি বন্ধ হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম তীব্রভাবে বাড়ছে। বিশ্লেষকদের আশঙ্কা, সংকটের ধারাবাহিকতায় তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। চীন এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন, আর বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো খেলতে এসেছে এই টুর্নামেন্টে। অস্ট্রেলিয়ার সিডনিতে খেলতে নেমেই বাংলাদেশ গড়ল ইতিহাস। এই টুর্নামেন্টের সর্বনিম্ন র্যাঙ্কিংয়ের দলটার এশিয়া কাপের মঞ্চে অভিষেক হয়েই গেল। শুরু থেকেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ম্যাচের 14 মিনিটে বা উইং ফাঁকা পেয়ে যান বাংলাদেশের তারকা উইঙ্গার ঋতুপর্ণা। গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে নিয়েই বা পায়ের দূরপাল্লার শট নেন। এবারও বলটা বাতাসে ভাসতে ভাসতে গোলপোস্টে ঢোকার ঠিক আগ মুহূর্তে শূন্যে লাফিয়ে ঠেকিয়ে দেন চীনের গোলকিপার চেন চেন। ম্যাচের 24 মিনিটে বাংলাদেশের জালে বল। বা প্রান্ত থেকে জিন কুনের ক্রস পেয়ে বক্সের ভেতর থেকে হেডে গোল করেন ওয়াং সুয়াং অফসাইড হওয়ায় গোলটি বাতিল হয়। 44 মিনিটে দূরপাল্লার শটে গোল করলেন চীনের মিডফিল্ডার ওয়াং সুয়াং। বক্সের বাইরে থেকে বাতাসে ভাসানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান। 46 মিনিটে বক্সের বাইরে থেকে চীনের মিডফিল্ডার ঝ্যাং রুয়ের নিচু শট বাংলাদেশের ডিফেন্ডার কোহাতি কিস্কুর পায়ে লেগে জালে জড়ায়। 2-0 গোলে এগিয়ে গেল চীন। দ্বিতীয় অর্ধে চীন একের পর এক চেষ্টা করেও বাংলাদেশের জালে গোল দিতে পারেনি। এই টুর্নামেন্টে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দলের বিরুদ্ধে সবচেয়ে দুর্বল দল প্রমাণ করল র্যাঙ্কিং দিয়ে শুধু ফুটবল হয় না। পিটার বাটলারের শিষ্যরা শুধুমাত্র শারীরিক সামর্থ্যেই পিছিয়ে ছিলেন। ফুটবলীয় হিসেবে দুর্দান্তই খেলেছেন ঋতুপর্ণারা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।